স্বাগত জানাচ্ছি জাগরণী টেলিভিশনের স্পোর্টস ডেস্ক থেকে। একটু পর বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ শুরু হতে চলছে। এই ম্যাচ নিয়ে আমরা আজকে ক্রীড়া বিশ্লেষক মাসুম রেজার সঙ্গে কথা বলবো। আমি চলে যাচ্ছি মাসুম রেজার কাছে। মাসুম রেজা, বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি ডু অর ডাই। কি মনে হয় আপনার, আফগানিস্তানকে কি বিট করতে পারবে বাংলাদেশ? দেখুন, ক্রিকেট জাস্ট লাইক এজ এ সার্টেন গেম। আপনি বলতে পারবেন না যে আমি 100% ম্যাচ জিতে যাবে। যদিও উইন প্রবাবিলিটির দিকে যদি আমি খেয়াল করি, বাংলাদেশের চাইতে আফগানিস্তান মোর দ্যান 20% বেশি এগিয়ে। আমি যদি আফগানিস্তানকে 70% উইন প্রবাবিলিটি দিই, বাংলাদেশকে 30% দিব। তবে হ্যাঁ, ট্র্যাক রেকর্ড যেটি বলে, বাংলাদেশ আফগানিস্তানের সাথে ভালো ক্রিকেট খেলে। যদিও দুই দলের এখন পর্যন্ত টি-20তে 12 বার মোকাবেলা করেছেন, সাথে আফগানিস্তান 7 বার জিতেছেন, বাংলাদেশ 5 বার জিতেছেন। কিন্তু দুঃখেরজনক হলেও সত্যি যে এই 5 বার বাংলাদেশ শুধুমাত্র তাদের হোম গ্রাউন্ডে জিততে পেরেছেন। সুতরাং আমরা বুঝতেই পারছি, আফগানিস্তান যখন আবুধাবির মতো একটা জায়গায় খেলে কিংবা আম ভারতের মতো জায়গায় যখন খেলেছে, তখন সবসময় আফগানিস্তান বাংলাদেশকে বিট করেছেন, ডমিনেট করেছেন সবসময়। সুতরাং আফগানিস্তান যে বাংলাদেশকে ডমিনেট করার চেষ্টা করবে আজকের ম্যাচেও, এটা এখানে কোনো সন্দেহের অবকাশ আমার কাছে নেই। তবে জাস্ট আমি বললাম একটু আগে যে ক্রিকেট জাস্ট লাইক এজ এ সার্টেন গেম। যদি বাংলাদেশ তাদের ওয়েল প্ল্যান অনুযায়ী খেলতে পারেন, তবে সম্ভাবনা আমি দেখি। আচ্ছা মাসুম রেজা, আমি দ্বিতীয় প্রশ্নে যেতে চাই যে একাদশের কোনো পরিবর্তন আপনি দেখছেন কিনা? একাদশে আমি বেশ কিছু পরিবর্তন দেখছি আদিব, সত্যিকার অর্থেই একাদশে আমি বেশ কিছু পরিবর্তন দেখছি। স্পেসিফিক আমি 4 নং পজিশনটা পরিবর্তন দেখছি। আমি তাওহিদ হৃদয়কে যা একাদশে দেখছি না। আমি তাওহিদ হৃদয়কে যে ফোকাস নিয়ে তিনি ক্রিকেট খেলছেন, সেখানে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাওহিদ হৃদয়কে না খেলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে। এবং সাথে আমি আরেকটা পরিবর্তন চাই, সেটি হচ্ছে যে রিশাদের জায়গায় কোনোভাবে যদি নাসুমকে ইনক্লুশন করা যায়। আচ্ছা মাসুম রেজা, আমি যদি তৃতীয় প্রশ্নে আসতে চাই যে আফগানিস্তানের টপ অর্ডার নিয়ে কি বলবেন এবং বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আপনার ধারণা কি? দেখুন, আফগানিস্তানের টপ অর্ডার সবাই ফর্মে আছে আদিব। আপনি যদি রহমতুল্লাহ গুরবাজের কথা বলেন কিংবা সিদ্দিকুল আতালের কথা বলেন, ইব্রাহিম জাদরানের কথা বলেন, বর্তমানে এখন নবীও উপরের দিকে ব্যাট করছে, ওমর জাহ উপরের দিকে ব্যাট করছে। সুতরাং সবগুলো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দীর্ঘদিন যাবত টি-20 খেলছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, সবাই কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি খেলছেন, পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি খেলছেন, বিগ ব্যাশেও খেলছেন। সুতরাং সবগুলো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, ওরা সবাই এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। যদি বাংলাদেশকে হারাতে চায় আফগানিস্তান, তাহলে ওই টপ অর্ডারকে নক করতে হবে। আর আমরা সবাই জানি, আফগানিস্তানের টপ অর্ডার যদি কোনোভাবে ভেঙে পড়ে অল্প রানের মধ্যে, তবে আফগানিস্তান খুব বেশি দূরে যেতে পারে না, কারণ আফগানিস্তানের মিডল অর্ডার এখন পর্যন্ত তেমন সমৃদ্ধশালী হয়নি। পক্ষান্তরে যদি আমি বাংলাদেশের টপ অর্ডারের কথা বলি, আমি 3 জন ব্যাটারকে যদি বাদ দিই, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস এবং তানজিদ তামিমকে যদি বাদ দিই, তাহলে বাংলাদেশের সব ব্যাটারি এখন আউট অফ ফর্ম। আপনি গত ম্যাচে জাকির আলী এবং শামীম পাটোয়ারি ভালো ক্রিকেট খেলেছেন, কিন্তু এই ভালো ক্রিকেট আমি আসলে চাই না। আফগানিস্তানকে আজকে ডমিনেট করলেই হবে না আদিব, আফগানিস্তানকে একটা বড় মার্জিনে ডমিনেট করতে হবে, বড় মার্জিনে হারাতে হবে। সে রানটা যদি 60 কিংবা 70 হয়, তাহলে বাংলাদেশের ওই সুপার 4-এ যাওয়ার নিশ্চয়তা তৈরি হবে। কিন্তু আফগানিস্তান যেখানে আপনি হারার প্রবাবিলিটিটা আমি 70% দেখছি, সেখানে 60-70 রানের ব্যবধানে আপনি জিতবেন, এই চিন্তা ভাবনা করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তারপরে যে আমি বারবার একটা কথা বলি যে বাংলাদেশ নিজেদের দিনে অত্যন্ত ভয়ঙ্কর দল। যদি বাংলাদেশ তাদের প্ল্যানগুলো ঠিকভাবে এক্সিকিউট করে, তবে সফলতা আসতে পারে। তবে একটা বিগ রোল প্লে করতে হবে কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টকে, বুঝতে পেরেছি মাসুম রেজা। আমি যদি আরেকটি প্রশ্ন দিতে চাই, রিশাদের জায়গায় নাসুম কি দলে যুক্ত হতে পারে কিনা, এই নিয়ে আপনার মতামত কি? যদি আজকে রিশাদকে সত্যিকার অর্থে দলে খেলায় আদিব, তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুব ভাইটাল একটা ভুল সিদ্ধান্ত হবে। আমি সত্যিকার অর্থেই বলি, কারণ আপনাকে একটু আগে আমি বললাম যে আফগানিস্তানের টপ অর্ডারের ম্যাক্সিমাম কিন্তু ডানহাতি ব্যাটার। আপনি রহমতুল্লাহ গুরবাজের যদি কথা বলেন, ইব্রাহিম জাদরানের যদি কথা বলেন, নবীও উপরে খেলছেন, কিংবা ওমর জাহ, কারিম জান্নাত, সবাই কিন্তু ডানহাতি ব্যাটার। সুতরাং এখানে নাসুম বামহাতি অর্থোডক্স বলার, এখানে একটা ভাইটাল রোল প্লে করতে পারেন। নাসুম যদি আজকের ম্যাচে 4-5টা উইকেট পেয়ে যায়, তবে আফগানিস্তানকে বিট করা বাংলাদেশের জন্য অত্যন্ত সহজ হবে, আমরা প্রত্যাশাও রাখছি। কারণ নাসুম এর আগেও সিরিজে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কিন্তু, সুতরাং ওর কনফিডেন্সের জায়গাটা আছে। রিশাদ আসলে গুড টাচে নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রিশাদ গুড টাচে নেই। রিশাদের বোলিং লাইন আপ প্রপারভাবে এক্সিকিউট করতে পারছেন না, গুগলি কিংবা লেগ স্পিনগুলো ঠিকভাবে রিশাদ করতে পারছেন না। সুতরাং আপনি এইরকম বিগ ম্যাচে, ডু অর ডাই ম্যাচে আপনি রিশাদকে দলে নিয়ে
ওই বিলাসিতা দেখাতে চাইবে না আমার মনে হয় টিম বুঝতে পেরেছি। ম্যানেজমেন্ট। আচ্ছা, আরেকটি ভিন্ন প্রশ্নে চলে যেতে চাই মাসুম রেজা। আজকের পিচের আচরণ কেমন হতে পারে আপনার কাছে? দেখুন, আবুধাবির পিচ সবসময় ফাস্ট বোলারদের জন্য একটা এক্স ফ্যাক্টর কাজ করে সত্যিকার অর্থে। আমরা যদি এশিয়া কাপের আগের ম্যাচগুলোতে দেখি, হংকং কিংবা শ্রীলঙ্কা, ইন্ডিয়া সবাই কিন্তু পেসাররা একটা ভালো টাচে ছিলেন। সুতরাং আজকের ম্যাচেও পেসাররা বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ উইনিং প্রবাবিলিটি তৈরি করতে পারে, একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের পেসাররা। আমি চাই তাসকিন আহমেদকে ওপেনিং বোলার নিয়ে আসুক, কারণ ওদের টপ অর্ডারকে যদি আমরা 2-3 ওভারের মধ্যে ভেঙে ফেলতে পারি, ওই যে আপনাকে একটু আগে বললাম যে আমাদের বিগ মার্জিনে জেতা আসলে দরকার। যদি আমরা তাসকিনকে দিয়ে প্রথমে 2-3টা উইকেট নিয়ে নিতে পারি, তানজিদ তামিম যদি তার রাইট ট্র্যাকটা ব্যবহার করতে পারেন এবং পাওয়ার প্লের মধ্যে আমরা 2-3টা উইকেট ফেলে দিতে পারেন, তাহলে আফগানিস্তান চাপে পড়বেন। এবং এই যে পিচে নিয়ে যে কথাই বললাম যে পিচ পেসারদের জন্য আমার মনে হয় একটা ভালো প্রবাবিলিটি তৈরি করবে, সাথে তো স্পিন ধরবে, অবশ্যই স্পিন ধরবে। তবে চায়নাম্যান বলেন আপনি, আফগানিস্তানে চায়নাম্যান আছেন, লেগ স্পিনার আছেন, রাশেদ খান কিংবা আল্লাহ গাজনাফা, দুজনই থাকবেন একাদশে, সাথে মোহাম্মদ নবীও তো থাকবেন। এদের সামাল দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হবে বাংলাদেশ। এই ছিল আজকের পর্ব এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।